আজকে হচ্ছে আমাদের লাস্ট স্লাইডটা। এটা হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর উপর। এখানে বেশ কিছু স্লাইড আসলে বাদ যাবে, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখাই দেবো আর কি। যেমন শুরুতেই এই ফার্স্ট স্লাইডটা, এটা দরকার নেই খুব একটা, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসার মতো না। ইনপুট আউটপুট মানে ইন্ট্রোডাকশন টু ইনপুট আউটপুট ইন্টারফেস, কীভাবে আমরা ইনপুটের সাথে আউটপুটকে ইন্টারফেস করব একটা মাইক্রো প্রসেসরের সাথে। এটা 8086 হতে পারে, 80816 হতে পারে, অর্থাৎ যে মডেলগুলো তোমরা পড়ে আসছো আর কি ওগুলোর সাথে। তো এখানে অবশ্যই ইনপুট আউটপুট ইন্টারফেস করার জন্য আমাকে অবশ্যই ইন অ্যান্ড আউট এই দুইটা ইনস্ট্রাকশনকে ইউজ করতে হবে। সেগুলো আমরা অলরেডি ওই ইয়াতে ওই মানে 7 সেগমেন্ট ডিসপ্লে যে ল্যাবটা করছিলাম ওইখানে আমরা দেখছিলাম যে ইনপুটের থেকে একটা ডেটা রিড করে সেটাকে আবার আউটপুট পোর্টে পাঠানো, ওইগুলো হচ্ছে এখানে বুঝে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন ধরো এটা নিয়ে বোঝাচ্ছি মুভ ডিএক্স 03F8H, তাহলে 03F8H এই হেক্সাডেসিমাল নাম্বারটা অথবা এই ডেটাটা ডিএক্স রেজিস্টারে স্টোর হবে। দেন ডিএক্স রেজিস্টারে যে ডেটাটা স্টোর হচ্ছে ওইটাকে আমি ইনপুট করব, অর্থাৎ আমি রিড করব কোন রেজিস্টারের মাধ্যমে অথবা কোন পোর্টের মাধ্যমে, এএল পোর্টের মাধ্যমে। ওকে, তারপর এটা রিড করা শেষ। রিড করার পর আমি এগেইন আবার এই ডিএক্সটাকে ইউজ করে আমি আউটপুট দেখাবো। ওইটার জন্য আমি ইনস্ট্রাকশন ইউজ করবো যে আউটপুট ডিএক্স এল, অর্থাৎ এএল এর যে ডেটাটা আসছে সেটা আমি ডিএক্স পোর্ট দিয়ে অথবা ডিএক্স রেজিস্টার দিয়ে আমি আউটপুটে সেন্ড করবো বা আউটপুটে শো করবো। এই জিনিসটা হচ্ছে এভাবে বুঝায় আর কি। তো এখানে আমাদের ইনের পরে যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডেস্টিনেশন বলতে পারো আর কি, যে কোথায় যাবে ডেটাটা, আর এটা হচ্ছে আমাদের সোর্স। সো এটা তো বেশি কিছু না, খুবই বেসিক একটা জিনিস। তারপরে তোমার এই স্লাইডেরও দরকার নেই কোনো, হুদাইগুলো এখান থেকে আসে আমরা বেসিক ইনপুট আউটপুট ইন্টারফেস কীভাবে করতে হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে তোমার যদি পরীক্ষায় আসে এই ডায়াগ্রামটা একটু ভালো করে আঁকবা, আর জিনিসটা হচ্ছে নিজেদের মতো করে ব্যাখ্যা করে দিলে চলবে। বেসিক ইনপুট ইন্টারফেস হচ্ছে আমাদের কীভাবে আমরা ইনপুটকে ইন্টারফেস করতে পারি এটা বোঝাচ্ছে এখানে। দ্য বেসিক ইনপুট ডিভাইস, অর্থাৎ ইনপুট হচ্ছে আমাদের এখানে আমাদের মাইক্রো প্রসেসরটা, ইজ এ সেট অফ ট্রাই স্টেট বাফার, অর্থাৎ এই যে মডেলটা আমরা ইউজ করছি এটাকে ট্রাই স্টেট বাফার বলে। ট্রাই স্টেট বাফার হচ্ছে তোমার তিনটা স্টেটের উপর কাজ করতে পারে। এই তিনটা স্টেট হচ্ছে মানে তিনটা অবস্থা আর কি। বেসিক্যালি তিনটা অবস্থা হচ্ছে তোমার হাই সিগন্যাল হতে পারে, লো সিগন্যাল হতে পারে, অথবা হাই ইম্পিডেন্স হতে পারে। ইম্পিডেন্স মানে হচ্ছে আমাদের ওই তোমরা বেসিক ইলেকট্রনিক সার্কিট যে কোর্সটা ছিল এখানে করছিলাম মেবি। ইম্পিডেন্স মানে হচ্ছে কাইন্ড অফ আমাদের বাধা বলতে পারো, একটা সিগন্যালকে যেতে বাধা দেওয়া, এটাকে বলা হয় তোমার বেসিক্যালি ইম্পিডেন্স। তো আমার ট্রাই স্টেট বাফার এটা হচ্ছে বেসিক্যালি তিনটে স্টেটকে ইন্ডিকেট করে, একটা হচ্ছে হাই, একটা লো, আর একটা হচ্ছে তোমার এই হাই হাই ইম্পিডেন্স স্টেট যেটা বললাম আর কি। তো এখন এখানের মধ্যে আমার ট্রাই স্টেট বাফার যেটা আছে ওইখান থেকে সে রিড করবে, কাকে রিড করবে, ইনপুটগুলো আর কি। এখন ইনপুটগুলো দেওয়ার জন্য আমি কিছু সুইচ ইউজ করছি, এগুলো হচ্ছে টগল সুইচ। এগুলো আইদার 1 দেখাবে নয়তো বা 0 দেখাবে। অর্থাৎ তুমি ওই ফোনের মধ্যে অ্যালার্ম যখন সেট করি তখন একটা বাটন থাকে না, মানে টগলের মতো, ওইখানে প্রেস করলে এটা গ্রিন হয়, আবার প্রেস করলে এটা গ্রে হয়ে যায়, এরকম টাইপের আর কি। এখানের মধ্যে প্রেস করলে তোমার সুইচগুলো এনেবল হবে, আবার প্রেস করলে সুইচগুলো ডিসেবল হয়ে যাবে। তো এখান থেকে আমার ডেটাগুলোকে নিবে এবং সেই ডেটাগুলোকে সে প্লেস করবে কোথায়, 8 বিট ডাটা অন দ্য সিপিইউ ডাটা বাস। এই যে এখানে সিপিইউর এই যে এটা হচ্ছে আমাদের ট্রাই স্টেট বাফার, এই গ্রিন ব্লক যেটা, এখান থেকে ডেটা বাসগুলো সরাসরি কানেক্টেড হবে কি কার সাথে, সিপিইউর সাথে। ওই সিপিইউ ডেটা বাসের মধ্যে সে টগল সুইচ থেকে যে ডেটাগুলোকে রিড করবে ইনপুট হিসেবে ওগুলোকে জাস্ট এখানের মধ্যে প্লেস করবে। ওকে, তারপর হচ্ছে ডিকোডেড এসইএল সিগন্যাল। এসইএলটা হচ্ছে তোমার কমিউনিকেশনের ভাষায় এটাকে বলে তোমার সিলেক্টেড সিগন্যাল, অর্থাৎ যেই সিগন্যালটাকে তুমি সিলেক্ট করে পাঠাচ্ছ ডিকোডের জন্য ওইটাকে সংক্ষেপে এসইএল সিগন্যাল বলে আর কি। বাট এটা কোনো ফুল ফর্ম নাই। সিলেক্টেড এই জিনিসটাকে সংক্ষেপে লিখে হচ্ছে এসইএল। এই ডিকোডেড এসইএল সিগন্যাল এনেবলস দ্য বাফার টু ট্রান্সফার ডাটা ডিউরিং ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনপুট ইনস্ট্রাকশন যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার এই ডিকোডেড এসইএল সিগন্যালটাই হচ্ছে এনেবল করবে কাকে, এই বাফারটাকে। অর্থাৎ তুমি যদি দেখো এখানে এসইএল বলে একটা মানে পোর্ট আছে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, অর্থাৎ যখনই এখানে তোমার 0 আসবে তখনই এটা হচ্ছে এনেবল হবে, আর অ্যাক্টিভ হাই হচ্ছে যখন 1 আসে তখন এনেবল হয় আর কি। আচ্ছা ওকে, হোয়াট এভার। তো এখানে যখন 0 আসবে তখন এই পোর্টটা হচ্ছে তোমার মানে এনেবল হবে। যখনই তোমার এই পার্টটা এনেবল হবে তখন হচ্ছে আমার বেসিক্যালি ডেটাগুলোকে ট্রান্সফার সে করতে পারবে আর কি। আর ডেটা যদি এনেবল না করে সিলেক্টেড সিগন্যালটা, সেই জীবনও ডেটা ট্রান্সফার করবে না, কারণ এটা সে বুঝতে পারবে না যে আসলে তাকে কী অপারেশন করতে হবে। ওকে, আর এখানের মধ্যে হচ্ছে তোমার যে ডেটা ট্রান্সমিশনগুলো যেন তোমার একদম মানে খুবই স্বতঃস্ফূর্তভাবে হয়, তো ওইটার জন্য হচ্ছে এখানে কিছু ডিআইপি সুইচ ইউজ করা হয়েছে। এটা আমরা একদম ফার্স্টের দিকে পড়ছিলাম, ওই ইন্টারাপশন যে স্লাইডটা ছিল আর কি, ইন্টারাপ্টেড স্লাইড সেগমেন্ট 4 মেবি, ওইখানের মধ্যে কিছু ডিআইপি সুইচ ইউজ করছিলাম। এগুলো প্রত্যেকটা হচ্ছে 10K পুল আপ রেজিস্টার, এবং এগুলো অবশ্যই লাগবে ডেটাকে ট্রান্সমিশন করার জন্য। এটা এখানে লেখা যেখানে লিখছে যে 10 কিলো ওহম পুল আপ রেজিস্টার্স এনশিওর প্রপার লজিক লেভেল ফর স্টেবল ইনপুট, অর্থাৎ স্টেবল ইনপুট যে যাচ্ছে ভালো মতো এটার তোমার সেই সিস্টেমটাকে সে এনশিওর করে আর কি।
তো এটা হচ্ছে আমাদের ইনপুটের ইন্টারফেস, অর্থাৎ ইনপুট থেকে ডেটা আসলে সে কীভাবে মানে রিড করবে সেটা। এবার আসে হচ্ছে আমাদের বেসিক আউটপুটে সেম জিনিস, অর্থাৎ তোমার এখান থেকে আউটপুট ডেটাগুলো আমার মাইক্রোপ্রসেসরে যাবে, মাইক্রোপ্রসেসর থেকে আউটপুট কোনো একটা পোর্টে যাবে, কারণ আউটপুট পোর্ট এনিথিং, তোমার এটা একটা এলইডি সুইচ হতে পারে, এটা একটা তোমার মানে ডিসি মোটর হতে পারে, এটা একটা প্রিন্টার হতে পারে, এটা একটা মাউস হতে পারে, হোয়াট এভার, মানে যে কোনো কিছু, মানে মাউস না, মাউস তো তোমার ইনপুট, এটা একটা মনিটর হতে পারে, মানে যে কোনো কিছু, অর্থাৎ কোনো একটা আউটপুট ডিভাইসে যাবে, মেন কথা হচ্ছে এটা। তো এখানে আছে দ্য বেসিক আউটপুট ডিভাইস ফ্রম দ্য মাইক্রোপ্রসেসর, অর্থাৎ মাইক্রোপ্রসেসরে যাবে এই সেট অফ ল্যাচেস, এটা তোমার ল্যাচ দিয়ে সেট করতে হবে। ল্যাচ হচ্ছে তোমার খুবই মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ার কথা, এটা খুবই মানে শর্ট টাইমের জন্য ডেটাগুলোকে জাস্ট স্টোর করতে পারে, আইদার ওয়ান আইদার জিরো, যেখানে খুব খুব কম পরিমাণ ডেটা স্টোর করতে পারে আর কি। ওইটার জন্য ল্যাচ খুব একটা ইউজ করে না, রেজিস্টার ইউজ করা হয় পরবর্তীতে। ক্যাপচার দ্য আউটপুট ডাটা ফ্রম দ্য সিপিইউ ইউজিং আউট ইনস্ট্রাকশন, অবশ্যই তো তোমার সিপিইউ থেকে যে ডাটাগুলো আসবে ওইটাকে তোমার আউট ইনস্ট্রাকশন দিয়ে সে স্টোর করবে। দেন এখানে সেল সিগন্যাল, অর্থাৎ তোমার এখানে তোমার যেটা সেল সিগন্যাল যেটা পাঠিয়েছিল সেই সিগন্যালটা হচ্ছে ট্রিগার করবে কাকে, ল্যাচকে, যে এখানে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের ল্যাচ, ল্যাচ না বেসিক্যালি ওই ইয়াটাই আর কি, এই যে এই ট্রাইস্টেড বাফারটা তোমার লেচ দিয়েই এনেবল করা হয় আর কি। এটা হচ্ছে লেচের মডেলটা এখানে 74ALS244। তো এখান থেকে দেখো এই ডেটা বাসগুলো, এই যে এই পাশে যে ডেটা বাস আছে, যে ডেটা, এই ডেটাগুলো তোমার এখানের মধ্যে ইনপুট হিসেবে ফিড করছে, দেন ফাইনাল আমি এখান থেকে আবার আউটপুট হিসেবে মানে নিবো আর কি এগুলো। তো এখন এখানের মধ্যে আমাদের আউটপুটটা বোঝার জন্য হচ্ছে এখানে কিছু এলইডিস আছে। তাহলে এসিএল সিগন্যাল ট্রিগার্স দ্য ল্যাচ টু স্টোর ডাটা হুইচ কন্ট্রোলস এলইডিস কানেক্টেড টু দ্য ইনপুট। ওই যে তোমার যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলোকে তোমার কন্ট্রোল করবে হচ্ছে যে মানে এলইডিকে জ্বলবে নাকি জ্বলবে না এই জিনিসগুলো। আর এই জিনিসটাকে মধ্যে কারেন্ট মানে এক্সেসিভ কারেন্ট এসে যেন তোমার জিনিসটাকে নষ্ট করতে না পারে, ওই কারণে হচ্ছে এখানে কিছু ওহম মানে রেজিস্টার ইউজ করা হয়, যেটার ভ্যালু হচ্ছে 330 ওহম। অর্থাৎ আউটপুটে এটা বুঝে গেছো যে আউটপুটে যে ডেটাগুলো যাবে ওগুলোর সিগন্যালের স্ট্রেংথ বা সিগন্যালের কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে খুবই কম, তো যার জন্য আমার কম রেজিস্টার ইউজ করলেই হয়ে যায় আর কি। তো এখন আসলে আমাদের এখানের মধ্যে এলইডি টার্ন অন হোয়েন আউটপুট ইজ লজিক জিরো, অর্থাৎ আউটপুট যখন লজিক জিরো হয়ে যাবে তখন বেসিক্যালি আমার এলইডিগুলো টার্ন অন হবে। আর যদি তোমার এলইডি মানে তোমার ধরো মানে এটা কাইন্ড অফ এটা নট করা আর কি, অর্থাৎ এখানে আউটপুট আসবে, ওয়ান আসলে এটাকে ইনভার্ট করে দিয়ে জিরো করবে, যখনই জিরো আসবে তখন হচ্ছে বেসিক্যালি আমার এলইডিগুলো সবগুলো জ্বলবে, আর যদি জিরো ছাড়া ওয়ান আসে তাহলে এলইডি অফ অবস্থায় থাকবে, এটা বুঝাই আর কি। তারপর মিনিমাম মেমোরি মোড ইন্টারফেসিং নেসেসারি না, আচ্ছা না এটা লাগবে, সরি। মিনিমাম মেমোরি মোড ইন্টারফেসিং মানে হচ্ছে এটা হচ্ছে ধর আমাদের যে ডেটা বাসগুলো আছে, অর্থাৎ আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে টোটাল তো 16টা 20 বিট অ্যাড্রেস বাস আছে মেবি, এই 0 থেকে এই 19 পর্যন্ত, আর ডেটা বাস হচ্ছে 16টা, অর্থাৎ অ্যাড্রেস বাস হচ্ছে 20টা আর তোমার ডেটা বাস হচ্ছে 16টা। তো এখন আমার এখানের মধ্যে মিনিমাম জিনিসটা হচ্ছে যখন অ্যাড্রেস বাস এবং ডেটা বাস দোনোটাকে তুমি মাল্টিপ্লেক্স করবা, অর্থাৎ মাল্টিপল সিগন্যাল যদি পাঠাতে চাও তখন তোমার সবগুলা মানে ডেটাকে, সবগুলা ডেটার চ্যানেলকে অথবা ডেটার যে মানে যে পথে ডাটাগুলো যায় আর কি, ডাটার বাসগুলা, ওই বাসগুলোকে তুমি একসাথে একটা সিঙ্গেল লাইন হিসেবে ট্রিট করতে চাও, এটাকে বলে তোমার মাল্টিপ্লেক্স আর কি, মানে মাল্টিপ্লেক্স এই প্রসেসটাকে বলা হয়। আর যে জিনিসটা এটা করে এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সার। এটা করলে আমাদের সুবিধা অনেক কিছুই আছে, যেমন আমার বারবার মানে যেমন ডাটা ধরো তুমি একবার ডাটা পাঠাচ্ছ, একবার অ্যাড্রেস মানে পাঠাচ্ছ, তো এখানের ক্ষেত্রে তোমার একবার ডাটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর আবার অ্যাড্রেসকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর দেখতে হবে যে অ্যাড্রেসের ডাটাগুলো ফাঁকা আছে কিনা, তারপর ডেটা বাসের চ্যানেলগুলো ফাঁকা আছে কিনা, অর্থাৎ তোমার ডাটা যে পাঠাবা মাঝখানে যদি কোনো ইন্টারাপশন থাকে তাহলে তো ডেটা যাবে না। তো এগুলা মানে খুঁজে বের করা অনেক টাফ আর কি, আর এবং তোমার খুব বেশি লেন্দি হয় প্রসেস, মানে একটা সাইকেল ফিল আপ হতে আর কি। তো যার জন্য হচ্ছে আমরা যদি মাল্টিপ্লেক্স করে ফেলি জিনিসগুলোকে, তাহলে আমি অ্যাড্রেস বাসকেও ডেটা বাস হিসেবে ইউজ করতে পারবো, ডেটা বাসকেও অ্যাড্রেস বাস হিসেবে ইউজ করতে পারবো, অর্থাৎ আমার এটা মানে বারবার করে ইনিশিয়ালাইজ করার যে প্রবলেমটা ছিল ওইটা আমার থাকবে না এখানের মধ্যে। সো এই জন্য এই জিনিসটাকে আমার মিনিমাম মোড মেমোরি ইন্টারফেসিং বলে, অর্থাৎ এখানে সবগুলো লাইনকে আমি একসাথে মাল্টিপ্লেক্স করে ফেলি। তো যেহেতু আমার ডেটা বাস হচ্ছে 16টা আর মাই অ্যাড্রেস বাস হচ্ছে 20টা, তো আমি তো আর মানে 20টার সাথে 16টাকে মাল্টিপ্লেক্স করা পসিবল না, আমি 16টার সাথে 16টা মাল্টিপ্লেক্স করতে পারবো, 20-এর সাথে 20 মাল্টিপ্লেক্স করতে পারবো। সো যার জন্য 16টা ডেটা বাসকে প্রথম 16টা অ্যাড্রেস বাসের সাথে মাল্টিপ্লেক্স করা হয়। ওই জন্য এখানে দেখো লেখা আছে AD0 থেকে AD15, টোটাল 16টা। এখন আসলে ডিউরিং ফার্স্ট ক্লক সাইকেল, অর্থাৎ তুমি একটা ক্লক সাইকেল দেবে, তো ক্লক সাইকেলগুলো তো কাইন্ড অফ তোমার মানে ওই যে তোমার কী বলে স্কোয়ার ওয়েভের মতো করে যায় আর কি, অর্থাৎ তোমার দ্বারা আমি যদি এখানে এঁকে দেখাই, এখানে এঁকে দেখানো যাবে, এখানে যায়নি, ধরো ইনপুট সিগন্যালগুলো তোমার এরকম করে করে যাবে আর কি ক্লক সিগন্যালটা। ওকে, সো এইভাবে যদি আমাদের ক্লক সিগন্যালগুলো যাই, একটু দাঁড়াও,
ক্লক সিগন্যাল যদি এভাবে যদি যায় সেক্ষেত্রে আমাদের ডিউরিং ফার্স্ট ক্লক, অর্থাৎ ফার্স্ট ক্লক মানে হচ্ছে ধরো এই প্রথমে আমি একটা সিগন্যালকে ইনপুট দিলাম, ফার্স্ট ক্লকের মধ্যে দিস লাইন এক্স অ্যাজ এ মেমোরি ইনপুট আউটপুট অ্যাড্রেস বাস। এটা তোমার মেমোরি হিসেবেও ট্রিট করতে পারবা, ইনপুট আউটপুট হিসেবেও তুমি ট্রিট করতে পারবো। মানে প্রথম সাইকেল যখন দিবা তখন তখন এটা ইনিশিয়ালাইজ অটোমেটিক্যালি করে ফেলবে এই টোটাল 16টা মানে লাইন আর কি। তারপর যে ফর দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লক সাইকেল, তাহলে তোমার সেকেন্ড থার্ড সাইকেল হচ্ছে তোমার এটা, তারপর থার্ড সাইকেল আবার উপর থেকে শুরু হবে। থার্ড সাইকেলের মধ্যে দে ফাংশন এজ এ ডাটা বাস ক্যারিং ডাটা। তারপর সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে সে ডাটা বাস হিসেবে ট্রিট করবে ডাটা ক্যারি করার জন্য। অর্থাৎ প্রথম অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিবে, তারপরে সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে হচ্ছে সেই ডাটাগুলোকে পাঠাবে। অর্থাৎ তোমার এখানে নিজের থেকে কিছু করতে হবে না, জাস্ট তুমি শুধু ক্লকটা দিবা আর ওদেরকে ভালোভাবে মাল্টিপ্লেক্স করবা, এটাই হচ্ছে মেন কাজ। তারপর হচ্ছে আমার কি ডিমাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য অ্যাড্রেস। এখন তুমি ধরো একই লাইন দিয়ে ডাটাও পাঠাইছো, একই লাইন দিয়ে তোমার অ্যাড্রেসও পাঠাইছো, এখন তোমার এটা তো আগে ইনিশিয়ালাইজ করে আলাদা করতে হবে যে কোনটা কি। তো এটাকে আমরা সুন্দরভাবে আলাদা করতে পারি হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, একটা ডিভাইস আছে এটাকে বলা হয় ডিমাল্টিপ্লেক্সার, আর প্রসেসটাকে বলা হয় তোমার ডিমাল্টিপ্লেক্সিং। অর্থাৎ মাল্টিপ্লেক্সিং যেটা, ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে তার ঠিক উল্টাটা। অর্থাৎ তোমার মাল্টিপ্লেক্সিংয়ে তুমি সবগুলো একসাথে ইউনিট করে করছো, আর তোমার ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে তোমার বেসিক্যালি ওদেরকে তুমি আলাদা করবা। অর্থাৎ আগে যে 16টা অ্যাড্রেস বাস ডেটা বাসকে আমি একসাথে করছি ওগুলোকে আমি এখন আলাদা করবো, ডেটার জায়গায় ডেটা, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, এটাকে বলতেছি আমরা ডিমাল্টিপ্লেক্সিং। তাহলে ডিমাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য অ্যাড্রেস অ্যান্ড ডেটা সিগন্যাল ফর রিড এট অপারেশন। কারণ তোমার অ্যাড্রেস তোমার রিড তখনই করতে পারবে যখন তুমি অ্যাড্রেস লোকেশন জানা থাকবে, আর অ্যাড্রেস লোকেশন জানার পরে তুমি যদি ডেটা পাও তখনই তুমি রিড করতে পারবে আর কি, যে আমি এই ডাটাটা পাইছি, এখন এই ডাটা আমি এই অ্যাড্রেসে গিয়ে রিড করবো, দ্যাটস ইট। আচ্ছা ওকে, তারপরে আসে হচ্ছে আমাদের মেমোরি অর্গানাইজেশন। মানে এখানে আমাদের মেমোরিটা কীভাবে অর্গানাইজ করা হয়, এটা হচ্ছে তোমার দুইটাভাবে হয়, একটা হচ্ছে আমাদের লজিক্যাল অর্গানাইজেশন, আর একটা হচ্ছে তোমার ফিজিক্যাল অর্গানাইজেশন। লজিক্যাল অর্গানাইজেশন জিনিসটা হচ্ছে তোমার দ্য মেমোরি ইজ সিন এজ এ সিঙ্গেল 1 মেগাবাইট মেমোরি ব্যাংক। মানে তোমার যে মেমোরির ব্লক পুরোটা থাকবে, পুরো মেমোরি ব্লকটাকে আমরা দেখবো হচ্ছে একটা সিঙ্গেল মেমোরি ব্লক হিসেবে। অর্থাৎ এখানে কোনো ভাগ টাগ থাকবে না, কোনো সেগমেন্ট থাকবে না। বাইট ওয়াইড স্টোরেজ লোকেশন আর অ্যাসাইন কনজিকিউটিভ অ্যাড্রেস ফ্রম 000 টু FFF। অর্থাৎ তোমার যে 1 মেগাবাইটের যে মেমোরির লোকেশন আছে ওই মেমোরি লোকেশনটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো হচ্ছে, ইনিশিয়াল অ্যাড্রেস হচ্ছে 000, অর্থাৎ সেগমেন্ট অফসেটের ইনিশিয়াল অ্যাড্রেস আর কি 000H টু FFF। অর্থাৎ যেহেতু 1 মেগাবাইট তাহলে এখানে তোমার 5 বিট করা হবে আর কি এটা। আরেকটা আছে হচ্ছে আমাদের ফিজিক্যাল অর্গানাইজেশন। ফিজিক্যালি মেমোরি ইজ ইমপ্লিমেন্টেড অ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট 512 কিলোবাইট ব্যাংক। অর্থাৎ তোমার এখানের মধ্যে যেমন পুরোটাকে তুমি একটা সিঙ্গেল ব্লক হিসেবে ট্রিট করছিলে লজিক্যাল অর্গানাইজেশনে, ফিজিক্যালি এটা না, ফিজিক্যাল হচ্ছে তোমার দুইটা সেপারেটলি ব্লক তুমি ইন্ডিপেন্ডেন্ট ব্লক তুমি কনসিডার করবে। একটা হচ্ছে তোমার লো ব্যাংক আর একটা হচ্ছে হাই অড ব্যাংক। এখন তোমার লো ব্যাংক যেটা ওটাকে আমাদের ইভেন ব্যাংক বলে, আর হাই ব্যাংক যেটা এটাকে আমাদের অড ব্যাংক বলে। এটা পরের একটু স্লাইডগুলোতে লাগবে তখন দেখবো আর কি। তারপর এই স্লাইডগুলো হচ্ছে পুরাই ফাও, এগুলো বাদ, এটা লাগবে না। ন্যান্ড গেট এগুলো খুবই কঠিন কঠিন জিনিস, এগুলো টোটালি বাদ। তোমার ডিরেক্টলি আসে হচ্ছে এখানে মধ্যে আমরা চলে আসি মেমোরি এক্সপেনশন। এটা আসতে পারে পরীক্ষাতে যে মেমোরি এক্সপেনশন হচ্ছে ধরো তোমাকে আমি একটা মেমোরি দিয়ে দিলাম 32 বিট, তোমাকে আমি বললাম যে এটাকে তুমি কোনো না কোনোভাবে 64 বিট 128 বিট এভাবে বানাও, সেক্ষেত্রে তুমি কী করবা। তাহলে এখানে আসো আমাদের দেয়ার আর টু প্রাইমারি রিজনস টু এক্সপান্ড। দুইটা রিজন আছে মেনলি কেন আমরা মেমোরিকে এক্সপান্ড করবো। তোমার সেটা হচ্ছে আমাদের বাইট ওয়াইড লেন্থ ইজ ইনসাফিসিয়েন্ট। অর্থাৎ তোমার একটা বাইট করে যে রেজিস্টার যে তুমি রাখো ওইটার মানে এক 1 বাইট রেজিস্টারে যে তুমি ডেটাগুলো রাখো ওগুলো অবশ্যই সাফিসিয়েন্ট না, এগুলো খুবই কম। কারণ তোমার থেকে ডেটা তো শেষ নেই দুনিয়াতে, বেসিক্যালি অনেকগুলো তোমার ডেটা লাগবে, তো অনেক মেমোরি লাগবে। সো যে তার কারণে আমার যেগুলো আছে এক্সিস্টিং সেগুলো আমার কাছে সাফিসিয়েন্ট না। তারপর তাই টোটাল স্টোরেজ ক্যাপাসিটি ইজ অন এনাফ, তাহলে তোমার স্টোরেজ ক্যাপাসিটিটাও কি না এনাফ না। সো যার জন্য আমার মাঝে মধ্যে ফ্রিকুয়েন্টলি মেমোরি যেটা আছে সেটাকে একটু করে বাড়ায় নিতে হয় আর কি। বোথ নিডস ক্যান বি মেট বাই ইন্টারকানেক্টিং মাল্টিপল ইন্টিগ্রেটেড আইসিস। অর্থাৎ তোমার কিছু আইসি ইউজ করে তুমি চাইলে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, ওইটাই আমরা এখানে দেখবো। তাহলে মেমোরি এক্সপেনশন আমার এখানে টোটাল 2 রকমের মেমোরি এক্সপেনশন দেখানো হয়েছে। এখানেই মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এগেইন চিত্রটা, চিত্রের বাইরে আর কোনো কিছুই না। তো এখন আসে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টিং 32K বাই 16 EPROM। আচ্ছা একটু হোল্ড করো, আমি একটু আসতেছি 2 মিনিট। আচ্ছা ওকে, তো এখন এখানে আসে হচ্ছে আমাদের যেখানে রাখছিলাম ইমপ্লিমেন্টিং 32 KB মানে কিলোবাইট
16 হচ্ছে এখানে ডেটা বাসটাকে অ্যাড্রেস করে দেয় আর কি। ইপিরম ইউজিং 32K 8 বিট ইপিরম, অর্থাৎ তোমার 8 বিটের যে ডেটা বাসগুলো আছে ওইটাকেই ওই ধরনের 32 বিটের 32 কিলোবাইটের ইপিরমগুলোকে ইউজ করে তোমার 32 কিলোবাইট ইপিরম বানাতে হবে, যেগুলো 16 বিট ডেটা ইউজ করে আর কি। অর্থাৎ এখানে ইপিরম মানে হচ্ছে তোমার মেবি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মেবি সম্ভবত এরকম। ইরেজেবল মানে হচ্ছে এটাকে তুমি ইরেজ করে ফেলতে পারবা, আবার এটাকে তোমার মানে ইনিশিয়ালাইজ করতে পারবে। যেমন রম যেগুলো আছে সেগুলো তোমার অনলি রিড অনলি, এগুলো একবার রিড করলে লাভ লস না, এগুলো শেষ, ওইটা একবার রিড করছো মানে শেষ। ইপিরমগুলো হচ্ছে তোমার মেইনলি তুমি বারবার করে ইউজ করতে পারবা। তো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি সম্ভবত ভুল হইতে পারে, আমি জানি না কোনো, তোমার একটু সার্চ দিয়ে দেখে নিও আর কি। বাট এমনি ইরেজেবল এটা শিওর, অর্থাৎ তুমি এটাকে বারবার করে ইউজ করতে পারবা। ওকে, তো এখন আসে হচ্ছে তাহলে টু ইমপ্লিমেন্ট 32 কিলোবাইট, এটা আমি বাইটে বলতেছি আপাতত, বাই 16 ইপিরম ইউজিং এত, এটা দিয়ে আমাদের দুইটা লাগবে। অর্থাৎ দেখো আমাদের 16 বাইট, যেহেতু ধরো এখানে 32 বাইট, এখানে 16 বাস, আর এখানে হচ্ছে 32, এখানে 8, তাহলে আমার 32 একটা ইউজ করলে চলবে, আমার এটাকে ডাবল করতে হবে, কারণ দেখো এটা এখানে ডিরেক্টলি ডাবল হয়ে 16 হয়ে গেছে, তাহলে মানে আমার এখানে দুইটা চিপ লাগবে। কীরকম? 32 কিলোবাইটের 8 বিট ডেটা বাসওয়ালা দুইটা চিপ লাগবে, যাদেরকে আমি প্যারালালি কানেক্ট করবো। তাহলে প্যারালালি কানেক্ট করলে আমার অটোমেটিক্যালি 32 কিলোবাইট 16 ইপিরম আমার মানে প্রডিউস হয়ে যাবে। তো এইটা কেমনে করতেছি, এটা হচ্ছে এখানে। তো এটা একটু আমি ধরো একটু জুম করি, এই যে এখানের মধ্যে ওকে, তাহলে এখানে ধরো আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ইপিরম 0 আর ইপিরম 1, এটা প্রথম দুইটা চিপ আমি ইউজ করছি। তাহলে 32K এখানের মধ্যে হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো যাবে যে A0 থেকে A14 পর্যন্ত। আর সিএস বার মানে হচ্ছে এখানে চিপ সিলেক্ট, মানে তুমি কোন চিপটাকে সিলেক্ট করবা, উপরেরটাকে নাকি নিচেরটাকে, এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে আমার এখানে কন্ট্রোল সিগন্যাল দেওয়া হয়েছে চিপ সিলেক্ট দিয়ে, সিএস এটাকে বলে তোমার চিপ সিলেক্ট। আর মেমোরি ডেটা, নাম মনে ধরো, এটা তোমার মেবি মেমোরি রিড, এটা কোনটাতে মেমোরিটা রিড হবে সেটা সম্ভবত ভুল থাকতে পারে, আমি না ভুল হলে পরে কারেকশন করে দেবো আর কি, এটা মনে নেই ঠিক মতো। তো এখানে হচ্ছে আমাদের সেম দুইটা সিগন্যাল, এগুলো সব বলেছে অ্যাক্টিভ লো সিগন্যাল কিন্তু। তো মানে যখন এখানের মধ্যে 0 আসবে তখন এটা এনেবল হবে, 1 আসলে না কিন্তু। আর এই পাশে হচ্ছে আমার ডেটাগুলো, ওই যেখানের মধ্যে আমি ডেটাগুলোকে স্টোর করবো আর কি। তো এখানে দেখো আমাদের এটা প্রথম ইপিরমের জন্য A0 থেকে A14, দ্বিতীয় ইপিরমের জন্য কত A0 থেকে A14, বাট প্রথমটাতে ডেটা হচ্ছে D0 থেকে D7, D8 থেকে D15। কেন? কারণ আমার এখানের মধ্যে ছিল 8 বিটের ডেটাবাসকে ইউজ করে আমি 16 বিটের ডেটাবাসে জাম্প করবো। তো যার জন্য আমার অ্যাড্রেসটা যেটা হবে হোক সমস্যা নেই, আমার এটাকে অবশ্যই তোমার 16টা ডেটাবাস আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আছে 8টা, নিচে আছে কয়টা টোটাল, তাহলে 8টা। এভাবে করে আমার এটাকে সিলেক্ট করতে হবে। সো এই চিত্রটা একটু এঁকে দিবা, এই এই নামগুলো একটু ঠিকঠাক দেখবা, এনাফ। তো কঠিন কিছু না আর কি, সোজা এগুলো। তারপরে আসে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টিং 64K 16 বাই তোমার 32K 8, অর্থাৎ তোমার এখানের মধ্যে হচ্ছে আমাদের 8টা 32 থেকে এটাকেও ডাবল করতে হবে, এখানে এটাকে ডাবল করতে হবে। সো বেসিক্যালি আমি 4 করে ফেললে হচ্ছে, কারণ 4 4 4 4 মিনস হচ্ছে আমাদের এখানের মধ্যে 64 আর কি বেসিক্যালি। অর্থাৎ তোমার 64 কিলোবাইট করার জন্য তোমার এখানে 4টা চিপ ইউজ করা লাগবে। তাহলে প্রথম চিপ, দ্বিতীয় চিপ, তৃতীয়, চতুর্থ, এবং সবগুলোকে তোমার করতে হবে কি প্যারালালি কানেকশন। কারণ তোমার এখানের মধ্যে এই যে 4 32K 8 ইপিরমস, 2 চিপস ফ্রম 36 16 আর একটা হচ্ছে আমাদের কত 32/8, অর্থাৎ তোমার এখানে দুইটা ইউজ করবো আর কি বেসিক্যালি, একটা 32K 8-এর দুইটা আর 32K 16-এর দুইটা, যাতে করে টোটাল আমার 64K 16-এর ইপিরম আমি বানাতে পারি টোটাল। তো এখানের মধ্যে হচ্ছে আমার বেসিক্যালি ডায়াগ্রামটা এগেইন আগেরটার মতোই, তবে একটু স্লাইড চেঞ্জ, কারণ এখানে যেহেতু দুইটা দুই রকমের। A0 থেকে এখানে হচ্ছে তোমার ডেটার লাইন, তো এখান থেকে ডেটাগুলো তুমি ফিড করবা, তারপর এখান থেকে ডেটা মানে ডেটা এইখান থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো প্রত্যেকটা জায়গাতেই যাবে, সব চিপের মধ্যে যাবে। তাহলে প্রথম চিপ, এখন চিপ সিলেকশনের জন্য এখানে একটা অ্যাক্টিভ লো সিগন্যাল আছে, তাহলে এটা দিয়ে হচ্ছে তুমি চিপ সিলেক্ট করবা। তো চিপ সিলেক্টটা তোমার বেসিক্যালি A15 দিয়ে করে। এখন A15টা হচ্ছে তোমার অ্যাড্রেসের লাস্ট বাস, মানে হাইয়ের মানে অ্যাড্রেস বাস যেটা আছে 16টার একদম সবার লাস্টেরটা আর কি। তো এখানের মধ্যে 1 আসলে দেখা যাবে এই দুইটা চিপ এনেবল হচ্ছে, এখানে 0 আসলে দেখা যাবে এই দুইটা চিপ এনেবল হচ্ছে, এগুলো আর কি। এগুলো তোমার ডিফাইন করা থাকে, ওই যে মানে তোমার পিসিবি বোর্ড থাকে, ওইখানে তোমার ডিফাইন করা থাকে যে কখন আমি 1কে সিলেক্ট করবো, কখন 2কে করবো, এগুলো এরকম আর কি। ইভেন আমাদের যে মানে
এসএসডিগুলো আছে ওগুলোও তো কাইন্ড অফ এরকম তোমার সেগমেন্ট ওয়াইজ চিপ ইউজ করে করা হয় আগে। তো এগুলো অটোমেটিক্যালি একটা কন্ট্রোলার ইউজ করে ওরা এখানে, যে কন্ট্রোলারটার কাজ হচ্ছে রিড রাইট, চিপ সিলেকশন, তারপরে তোমার ইন্টারাপ্ট, এই সব জিনিসকে হ্যান্ডেল করবে। আর এগুলো হচ্ছে বেসিক্যালি মানে ওই যে কী বলে এটা তোমার, ওই যে ন্যান ডিভাইসগুলো আর কি সাইডের মধ্যে থাকে। তো ন্যান ডিভাইসগুলোকে কন্ট্রোল করার জন্য আমার লাগে হচ্ছে আমার মানে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলারটা লাগে আর কি। এগুলো তোমার এসএসডি, জাস্ট যদি স্টিকারটা তুলে দেখো তাহলে দেখবা এখানের মধ্যে। তো সেম কাজ, এগুলা জাস্ট চিত্র চিত্র এঁকে জাস্ট এটা বুঝাই ফেলবা, দরকার নেই আর কি। তারপর আসে হচ্ছে আমাদের প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এখান থেকে শুধুমাত্র আসবে হচ্ছে তোমার এই পার্টটা, হ্যান্ডশেকিংয়ের পার্টটা, এটা আসতেছে একটু পরে। জাস্ট একটু আইডিয়া দিই, এখানে তোমার 8255 পিপিআই, এটা আমরা সেম ওই যে তোমার এক্সপেরিমেন্ট 6 অর্থাৎ এলইডির যে এক্সপেরিমেন্ট এটা করার সময় দেখছিলাম এটার বেসিকগুলো আর কি। তো এখানে আমার টোটাল 3টা পোর্ট থেকে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, প্রত্যেকটা তো 8টা করে ডেটা ডেটা থাকবে, তাহলে 3 আর 24 টোটাল। আর এখানের মধ্যে আছে 16টা, টোটাল 40টা পিন নিয়ে হচ্ছে আমার এইটার মানে কনফিগারেশন আর কি। যেখানের মধ্যে PA0 থেকে PA7 পোর্টে, PB0 থেকে PB7 পোর্ট বি, PC0 থেকে PC7 পোর্ট সি। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট মানে তোমার অ্যাসাইনমেন্ট কীভাবে ইনপুট আউটপুট হবে, অর্থাৎ তোমার এগুলো হচ্ছে A1 আর A2, অর্থাৎ এখানে দুইটা পিন থাকার কথা, A1 A2, এই যে এখানে A0 A1 আর কি। এই দুইটা পিনের বাইনারি কনফিগারেশন যেগুলো আছে ওগুলোর উপর বেস করে আমার এটা কি পোর্ট এ সিলেক্ট হবে নাকি পোর্ট বি হবে নাকি পোর্ট সি, এটা বের করবো। অর্থাৎ 00 হলে পোর্ট এ, 01 হলে পোর্ট বি, 10 হলে পোর্ট সি, 11 হচ্ছে কমান্ড রেজিস্টার বা কন্ট্রোল রেজিস্টার বলে আর কি। কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে যেখানে CS, কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে ডেটাগুলো আসবে ওইটার উপর বেস করে আমার কি পোর্ট এতে যাবে, পোর্ট বিতে যাবে নাকি পোর্ট সিতে যাবে, এই জিনিসগুলোকে তোমার মানে আইডেন্টিফাই করা। তো এটা হচ্ছে আমার এখানের মধ্যে আমার অপারেশন মোড 3টা মোডে কাজ করতে পারে, একটা মোড 0, একটা মোড 1, একটা মোড 2। আমরা মোড 0 আর মোড 1টাকে দেখবো, মোড 2টা আমাদের দরকার নেই আর কি। মোড 0টাও দরকার নেই, মোড 1টাও দরকার মেনলি স্ট্রোব ইনপুট আউটপুট। অর্থাৎ এখানে হ্যান্ডশেকিং বলে একটা কনসেপ্ট আছে, এনেবল হ্যান্ডশেক ইনপুট আউটপুট ফর সিনক্রোনাইজড ডেটা ট্রান্সফার ইউজিং পোর্ট সি ফর কন্ট্রোল সিগন্যালস আর কি। এখানে আমরা তাহলে চলে যাচ্ছি এখন ডিরেক্টলি পোর্ট সি, এটা দরকার নেই, কন্ট্রোল কমান্ড পাইড কনফিগারেশন দরকার নেই, মানে আসবে না পরীক্ষায়। হ্যান্ডশেকিং আছে, হ্যান্ডশেকিংয়ের মধ্যে হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং, এটা হচ্ছে একটা টেকনিক যেটা ইউজ টু কোঅর্ডিনেট, মানে তোমার কম্বিনেশনটাকে ডিফাইন করে আর কি, ডেটা ট্রান্সফার বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড দ্য স্লোয়ার আইও ডিভাইসেস। ইট uses control signals to confirm that both the sender and the receivers are ready before data is sent or received। অর্থাৎ তোমার এখানে হ্যান্ড চেকিং এটা হচ্ছে একটা টেকনিক যেটা ইউজ করা হয় কোঅর্ডিনেশন করার জন্য, কিসের মধ্যে, যে মানে তোমার ডেটা ট্রান্সফারটাকে তোমার যাতে স্মুথ হয় আর কি। এটা হচ্ছে আমাদের সিপিইউ এবং স্লোয়ার ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। তারপর এটা কি করে, কন্ট্রোল সিগন্যালটাকে ইউজ করবে যেটাকে তোমার কনফার্ম করবে অথবা তোমার ভ্যালিডেশনের জন্য ইউজ করে আর কি, যে আমার ডেটা যেগুলো আসতেছে, ডেটা যেগুলো যাচ্ছে সবগুলা মানে ইয়া আছে কিনা, কী বলে মানে রেডি আছে কিনা এই জিনিসটার জন্য। দেন তারপর এটা অ্যাভয়েডস ডাটা করাপশন স্পেশালি হোয়েন ডিভাইসেস অপারেটেড ডিফারেন্ট স্পিড। অর্থাৎ ধরো তোমার একটা ডিভাইস ইউজ করতেছো ধরো মানে 5 GHz, মানে অনেক সেই লেভেলের পাওয়ারফুল, আরেকটা ধরো তোমার পুরান আমলের কিছু মাউস টাউস যেগুলো আছে ওগুলো, তো দুটোটার মধ্যে স্পিড তো আর সেম না। তো ডেফিনেটলি স্পিডের যেহেতু একটা মিসম্যাচ আছে, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করা হয়েছে এই হ্যান্ডশেকিংয়ের মাধ্যমে। এখন হ্যান্ডশেকিং আমার দুই রকম হয়, ইনপুট হ্যান্ডশেকিং, আউটপুট হ্যান্ডশেকিং। ইনপুট হ্যান্ডশেকিং হতে পারে ধরো আমাদের কিবোর্ড, হোয়েন ইউ প্রেস এ কি দ্য কিবোর্ড সেন্ডস ডেটা টু 82C55, মানে 8255 আর কি, অ্যান্ড সিগনালস ইটস রেডি। অর্থাৎ তোমার কিবোর্ড যখন তোমার লাগাও, কানেকশন করো, কানেকশনের মধ্যে পরে যখন তুমি একটা কি প্রেস করো, ওই কি এর যে অ্যাড্রেস ওইটা তোমার বেসিক্যালি 8255-এ যায়, সে এটাকে স্টোর করে মাইক্রোপ্রসেসরকে সিগন্যাল দেয় যে আমার ইনপুট থেকে ডেটা যেটা আসছে এটা রেডি। দেন 8255 স্টোরস দ্য কি ডেটা অ্যান্ড নোটিফাইজ দ্য সিপিইউ হুইচ দেন রেডি ইটস সেফটি। এই যে তোমার এটা হচ্ছে তোমার সিপিইউকে সিগন্যাল করবে যে ডেটা আমি রিসিভ করছি, মানে ইনপুট থেকে আমি ডেটাটাকে পাইছি, তারপরে হচ্ছে সিপিইউ ফার্দার ইনস্ট্রাকশনে যাবে আর কি। আর আউটপুটের ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস, এখানের মধ্যেও তোমার সিপিইউ যে আউটপুটটা দিবে, অর্থাৎ ধরো তুমি একটা প্রিন্ট করতেছো, প্রিন্ট যে পেজটা, ওই পেজটার ডেটাগুলো যাবে হচ্ছে তোমার 8255-এর পিপিআইতে। এখান থেকে ডেটাটাকে যখন সে সিপিইউ থেকে রিসিভ করবে, তো ডেটাটাকে সবগুলো অ্যানালাইজ করার পরে সে দেখবে যে তোমার প্রিন্টার রেডি আছে কিনা। যদি প্রিন্টার যদি রেডি থাকে, অ্যাকনোলেজ রিসিপ্টের মাধ্যমে আর কি, প্রিন্টার যদি রেডি থাকে দেন তাহলে সেই ক্ষেত্রে সে তোমার ওই যে প্রিন্ট মানে দুইটা সিগন্যালের মধ্যে হ্যান্ডশেক করে তোমার আউটপুটটাকে আনবে আর কি, যে প্রিন্টারটা। এই জিনিসটাই হচ্ছে আমার এখানে বলে। এবার আসে হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং ইনপুট স্ট্রোক মোড 1 নিয়ে কাজ করছে এখানে বেসিক্যালি। তো মোড 1-এর মধ্যে পোর্ট এ, পোর্ট বি, এই দুইটা থেকেই হতে পারে, কোনো সমস্যা নেই, তুমি দুইটা দিয়ে বলো, দুটোটাই বেসিক্যালি একই। তো পোর্ট এ থেকে ডেটা আসছে PC4 আর PC5, মানে হচ্ছে পোর্ট সি এর মানে ইয়াগুলো। তো এখানে স্ট্রোব
আউটপুট এসটিবি, এই সিগন্যালটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, যখনই লো হবে তখনই এনেবল হবে। আইবিএফ মানে হচ্ছে ইনপুট বাফার, যে কোনো ইনপুট বাফার না, সরি ইন্টারাপ্ট বাফার মেবি সম্ভবত, একটু দাঁড়াও, না সরি ইনপুট বাফার, ওকে ইনপুট বাফার, অর্থাৎ তোমার ইনপুট ডাটাগুলো এসে কি এটাকে তোমার বসে আছে নাকি ইনপুট ডাটাটাকে ট্রান্সফার হচ্ছে নাকি রিসিভ হচ্ছে, এই জিনিসটাকে বলবো হচ্ছে এই ইনপুট বাফার স্টেটটা। তারপর হচ্ছে আমাদের ইন্টারাপ্ট অ্যাকনোলেজ, অর্থাৎ তোমার ইন্টারাপ্ট আছে কিনা কোনো, আর এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস আর কি এখানের মধ্যে। সো এখানে আমাদের এই জিনিসটাই লাগবে হচ্ছে, এটাকে টাইমিং ডায়াগ্রাম বলে, কয়েকটা সিগন্যাল, অর্থাৎ যেগুলো সিগন্যাল দেওয়া আছে সেগুলো সবগুলো কারেক্টলি একটু আঁকিও, তাহলে ওকে। তাহলে এখন আসো ফার্স্টে কী হবে, এসটিবি এটা স্টপ ইনপুট সিগন্যাল, যেটা বেসিক্যালি শুরু থেকে আসবে, এটা যখনই লো হবে তখনই এই জিনিসটাকে আমার এনেবল করবো, ঠিক আছে। তাহলে এটা কী হবে তোমার, যখন ডেটা এখানের মধ্যে এগুলো লেখা আছে অ্যান এক্সটার্নাল ডিভাইস পুলস এসটিবি লো, ধরো বাইরের কোনো একটা ডিভাইস এসটিবিকে যদি লো করে ফেলে, তাহলে দিস টেলস দ্য 8255 টু লেজ দ্য ইনকামিং ডাটা, এটা 8255 পিপিআই যেটা আছে ওইটাকে বলবে যে তোমার এখানের মধ্যে ডেটা আসতেছে ওগুলোকে তুমি স্টোর করে রাখো, ল্যাচ মানে স্টোর করে রাখি। ডেটা মাস্ট বি ভ্যালিড বিফোর এসটিবি গোস লো অ্যান্ড হেল্ড আনটিল জাস্ট আফটার ইট রিটার্নস হাই, অর্থাৎ তোমার এখানের মধ্যে যেটা ইনপুট যখন হাই ছিল তখনই আমার ডেটা স্টোর, ডেটা মানে মানে সব কিছু, আর অর্থাৎ তোমার স্টোর, তারপরে তোমার রাইট করা, রিড করা, সব অপারেশন এখানের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আমার যখনই এটা লোতে যাবে তখনই আমার ডেটা স্টোর করা শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমার ডেটাগুলোকে রেডি রাখতে হবে এখানের মধ্যে। তারপর এটা কতক্ষণ পর্যন্ত ডেটাটাকে হোল্ড করবে, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা লো থাকবে ততক্ষণ, যেই মোমেন্টে এটা হাই হওয়া শুরু হবে তো তখনই আবার ডেটাগুলো সে ছেড়ে দিবে, অর্থাৎ তোমার সে মানে রেডি থেকে আনরেডি স্টেটে চলে যাবে আর কি। এটা হচ্ছে এসটিবির কাজ। তারপর হচ্ছে আমাদের আইবিএফ ইনপুট বাফার ফুল, এটাকে বলা হয়। আফটার এসটিবি রাইজেস আইবিএফ গোes high to indicate that valid data is latched in the input port. It stays high until the CPU reaches the data, অর্থাৎ এখানের মধ্যে আমাদের এসটিবি যেটা ছিল ওইটার ডেটা যখন লো আসছে, লো হওয়ার পরে আমার বেসিক্যালি এখানের মধ্যে ডেটাটাকে ল্যাচ করা শেষ, এখন এটা হাই হয়ে গেছে, এটার কাজ আর নাই। তারপর আসবে হচ্ছে আমার ইনপুট বাফার। ইনপুট বাফার যখন দেখো এটাই যখন তোমার লো আসতেছে তখন এটা মানে হাই হওয়া শুরু হয়েছে, এটা হাই মানে হচ্ছে এনেবল হচ্ছে আর কি আইবিএফটা। এটা এনেবল হওয়া মানে কি, যে তোমার ইনপুটের মধ্যে ডেটাটাকে তুমি স্টোর করতে পারছো আইবিএফের মধ্যে, সো যার জন্য তোমার এখন এটা আর কোনো কাজ নেই আর কি। তো এখন ইনপুট বাফার ততক্ষণ পর্যন্ত এই ডেটাটাকে হোল্ড করে রাখবে, অর্থাৎ স্টোর করে রাখবে যতক্ষণ না পর্যন্ত এই যে রিডের অপারেশন অথবা রাইটের অপারেশনটা পারফর্ম হচ্ছে না ততক্ষণ। কারণ স্বাভাবিক, তুমি একটা ডেটা রিড করবা, ওই ডেটাটাকে তুমি যদি হোল্ডই না করো এটা কোত্থেকে রিড করবা বেসিক্যালি, ওইটার জন্য হচ্ছে এটাকে অবশ্যই আমার হাই থাকতে হবে। এই টাইমিং ডায়াগ্রামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার পরীক্ষা আসলে যদি একটু এদিক সেদিক হয় ডায়াগ্রামগুলো ডিরেক্ট জিরো। একটু দাঁড়াও, বাকিদের কানেকশান কতক্ষণ আছে, 18 মিনিট আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের ইন্টারাপ্ট, যদি এখানের মধ্যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট বলে কিছু থাকে, ধরো তুমি একটা ইন্টারাপশন দিতে যাচ্ছ, যদি ইন্টারাপ্ট তোমার কোডের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারাপ্টটা একটা সার্টেন স্টেজ পরে গিয়ে এটা হাই হওয়া শুরু হবে। তো এটা নেসেসারি না, বাট এটা আমরা নর্মালি দেখা দিলে চলবে। তারপর আসছে হচ্ছে আমাদের রিডের অপারেশনটা। রিডটা দেখো তাহলে আমাদের এটা ইনপুট বাফারটা যখন ডেটাটাকে স্টোর করছে তখন এটা হাই হয়েছে, হাই হতে 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 এটা ততক্ষণ না হাই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যে দেখো সিপিইউ রিড করা শুরু করবে। এই দেখো সিপিইউ রিড মানে কি, এটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল, অর্থাৎ এখান থেকে লো যখনই জিরো হবে তখনই রিড করা শুরু হবে। দেখো এটা এখান থেকে লোতে আসছে তখন রিড অপারেশন শুরু, যতক্ষণ পর্যন্ত এটাকে রিড করছে ডেটাগুলো ততক্ষণ পর্যন্ত এটা হাই থাকবে। যেই মোমেন্টে রিড করা শেষ, এই দেখো রিড এই যে এখানে লো থেকে এটা আবার হাইতে যাচ্ছে, যখনই রিড করা শেষ তখন আমার ইনপুট বাফার চলে আসছে, মানে এটা তোমার এটাও লোতে যাওয়া শুরু করছে। কারণ আমার ইনপুট বাফারের কাজই হচ্ছে বেসিক্যালি এটা ডাটা স্টোর রাখলে হাই থাকবে, ডাটা যদি এটাকে রিমুভ করে দেয় অথবা ডিলিট করে দেয় তখন এটা লোতে চলে আসবে, এই জিনিসটা আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং ইনপুটের মানে তোমার মোড 1 কীভাবে কাজ করে হ্যান্ডশেকিং ইনপুট। হ্যান্ডশেকিং তো এতক্ষণ যা যা বলছি সবগুলো এখানের মধ্যে ব্যাখ্যা করা আছে, সেগুলো একটু দেখিও ইয়াতে। এখানে মেইন হচ্ছে ডায়াগ্রামটা, ডায়াগ্রামের উপরে সব কিছু। তারপর এখানের মধ্যে হচ্ছে আমাদের আউটপুটটা, তাহলে এখানে পোর্ট 8 থেকে আউটপুট নিব, এটা হচ্ছে আমাদের অ্যাকনোলেজ যে করছে যে তোমার ডেটাগুলোকে অ্যাকনোলেজ হয়েছে সব কিছু ওকে, এটা বোঝাবে। আর এটা হচ্ছে আউটপুট বাফার, ওই যেখানে যেমন ইনপুট বাফার ছিল এখানে আউটপুট বাফার, আর যদি ইন্টারাপ্ট থাকে তাহলে ইন্টারাপ্ট, আর এটা হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে এখন এখানের মধ্যে আসো আমাদের রাইট অপারেশনটা শুরু হবে। তাহলে রাইট অপারেশন যখনই লো, আউটপুট বাফারটা তোমার ফুল হয়ে যাবে, কারণ তোমার অবশ্যই ডেটাটাকে তোমার তা আনতে হবে, যে তোমার যে ডেটাকে তুমি স্টোর করছো সেটা এখন তুমি রাইট করবা। তো রাইট করার জন্য আমার এটাকে এনেবল করতে হবে যে আউটপুট বাফারটা, যদি সে যদি ডেটাটাকে না পায় তাহলে কাকে রাইট করবে, এটাই হচ্ছে মেন আর কি। তারপর এখানে ইন্টারাপ্ট, ইন্টারাপ্টটা আবার মানে আগের মতো তোমার ইন্টারাপ্ট কি তুমি ইউজ করবা নাকি করবা না এটা তোমার উপর। তো ইন্টারাপ্টটা তোমার যখনই তোমার মানে রাইট অপারেশন শুরু হবে তখন থেকে ইন্টারাপ্টটা মানে থাকবে না আর কি, কারণ তোমার ইন্টারাপ্ট
রাইট অপারেশনের সময় যে তোমার যদি ইন্টারাপ্ট থাকে, অর্থাৎ ধরো তুমি একটা কাজ করতেছো ওখানে মধ্যে ইন্টারাপ্ট তুমি দিয়ে দিছো আর কি, তো এটা তো আসলে ঠিক না, কারণ তোমার মেইন যে কাজটা মানে অ্যাকচুয়াল যে পারপাসটা ওইটা তখন তোমার হ্যাম্পার হবে। তো তুমি চাচ্ছ যে তোমার রাইট অপারেশনটা একদম স্মুথলি হবে, তো যার জন্য যখনই রাইট অপারেশন শুরু হয়েছে তখন ইন্টারাপ্টটাকে তুমি লো করে দিছো, অর্থাৎ তোমার ইন্টারাপ্ট লো হওয়া মানে হচ্ছে কি এটা এখন ডিসেবল, এটা বুঝাইছে আর কি। তারপর অ্যাকনোলেজ মানে হচ্ছে তোমার যে ডেটাগুলো আনছো তোমার এগুলো অ্যাকনোলেজ করতেছো কিনা, এটা তখনই অ্যাকনোলেজটা তখনই তোমার লোতে যাবে, যেহেতু এটা অ্যাক্টিভ লো সিগন্যাল যে রাইট করছো, রাইট করে আউটপুট বাফারে ডেটাগুলো আনছো, এখন এই ডেটাগুলো তোমার যার মাধ্যমে তুমি আউটপুটটা করবা ওকে বুঝাইতে হবে যে তোমার ডাটাগুলো আসলে রেডি, অর্থাৎ এটা অ্যাকনোলেজ দিয়ে বুঝাবো। তাহলে এটা কি আউটপুট বাফার ডাটাগুলোকে হোল্ড করছে, এখানে হচ্ছে সে হোল্ড করে আছে, অর্থাৎ তোমার আউটপুট বাফার জিরো হওয়া মানে হচ্ছে ডাটাটাকে হোল্ড করে রাখতে পারবে, অর্থাৎ এটা অ্যাক্টিভেট হওয়া আর কি। তাহলে এখান থেকে সেই ডেটাগুলোকে অ্যাক্টিভেট করলো, ওকে ডেটাগুলোকে সে অ্যাক্টিভেট করলো, অ্যাক্টিভেট করার পরে হচ্ছে আমার সব কিছু শেষ। এখন দেখবে হচ্ছে আসলে তোমার যে আউটপুট ডিভাইসে যাচ্ছে সে আসলে রেডি আছে কিনা। তো এটার জন্য বোঝার জন্য আমার এখানে অ্যাকনোলেজ সিগন্যাল, এটাও একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, তো জন্য দেখো এটা হাই থেকে যেই মাত্র লোতে যাবে তখনই আমার এটা এনেবল হবে আর কি। তো এটা হচ্ছে অ্যাকনোলেজ, এখান থেকে লোতে আসছে কখন দেখো এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছে যখনই বাফার কাজ করা শেষ, অর্থাৎ আর রাইটের অপারেশন তুমি সব কিছু ক্লিয়ার করে ফেলছো, তখন এটা বুঝাবে যে এখন আমার আউটপুটের জন্য রেডি কিনা, এটা হচ্ছে অ্যাকনোলেজ দিয়ে। তো এটা কতক্ষণ অ্যাকনোলেজটা রাখবে, যে যতক্ষণ ডেটাকে তোমার ভেরিফাই করতে যত সময় লাগে আর কি, যে সব কিছু করা শেষ তারপর এটা আমার পোর্ট এতে চলে যাবে। তো পোর্ট এতে তোমার ধরো এটা তোমার সবসময় হাই সিগন্যাল থাকে আর কি যে পোর্টে। তো এগেইন সেম কাজ, এগুলো এখানের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, একটু নিজেরা দেখবা, যদি প্রবলেম হয় এগুলো তোমার ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দেবো আজকেই। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি একটু স্লাইডের কী কী আসতে পারে এগুলো নিয়ে একটু ডিসকাশনে যাই। এটাই হচ্ছে তোমাদের সেই মানে সাজেশনটা, এটা দিয়ে দিব আমি স্লাইডের মধ্যে, তাও একবার ব্যাখ্যা করে দিচ্ছি। এখানের মধ্যে যে রেড কালারের যেগুলো ইনফো ওগুলো টোটালি বাদ, এগুলো পরীক্ষাতে আসবেই না, ঠিক আছে? তো এইটা তোমরা দেখতে পারো। আর এবারের কোশ্চেন নিয়ে আমার কোনো আইডিয়া নেই বলতে, আমি কোশ্চেন সাবমিট করিনি এবার, কারণ আমাকে বলা হয়নি, ইভেন কেউই সাবমিট করিনি আমরা যারা অ্যাডজাঙ্ক ছিলাম, এটা শুধু সাবমিট করছে ওই যে মারুফ ভাই নিজে। তো আশা করি উনি মানে ইজি করবে কোশ্চেন, তবে যেই জিনিসগুলো এখানে বাদ দিছি ওগুলা দেখতে ইচ্ছা করলে দেখেছে, তবে এগুলা চান্স খুবই কম, মানে আসবেই না টাইপের, মানে একদম 0% বলতে পারো আর কি আসার চান্স। সো এটার জন্য তোমরা বাদ দিও। তো যেগুলো যেগুলো আছে ওগুলো একটু ভালো করে পড়ে গেলে এনাফ, অর্থাৎ এখানের মধ্যে তোমাদের ডেজি চেইন যেটা ছিল, ডেজি চেইন এটা তোমাদেরকে দিব বলছিলাম, বাট এটা আর লাগবে না দেওয়ার, তো এটা আর দেওয়ার দরকার নেই। সো যেগুলো আছে যেমন এখানের মধ্যে তোমার ইন্টারাপ্ট ভেক্টর ডেফিনেশনটা কীভাবে ইন্টারাপ্ট জেনারেট হয় এটা ইম্পর্টেন্ট। তারপর ইন্টারাপ্ট হ্যান্ডেলিংগুলো, অর্থাৎ তোমার ইন্টারাপ্ট যে এখান থেকে মানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আছে, ভেক্টর টেবিল থেকে তোমার ইন্টারাপ্টটা অ্যাকনোলেজ হয়, অ্যাকনোলেজ থেকে তোমার ইন্টারাপ্টটা রিসিভ হয়, অর্থাৎ একটা প্রসেস সাইকেল হচ্ছে ডায়াগ্রাম দেখাইছিলাম না, প্রসেস ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামটা লাগবে, একটু ভালো করে পড়বা। ডেফিনেশনের উপর জন্য না, তোমার মেইন কাজ হচ্ছে সবসময় ওই ডায়াগ্রামগুলো যদি ঠিক হয় তো ডেফিনেশন এমনিতে ঠিক হয়। তো টিচার অনেক সময় ডায়াগ্রামগুলো দেখে নাম্বারটা দেয়। সো তোমাদের সেগমেন্ট 4 আর সেগমেন্ট 5 কিন্তু সেকশন এ এর পার্ট, তো একটু ভালো মতো লিখবা আর কি এটা। তারপর এখানের মধ্যে আমাদের টাইপ 0গুলো দিয়ে কী বোঝায়, টাইপ 1 দিয়ে কী বোঝায়, টাইপ 3 টাইপ 4 এগুলো একদম ডিটেলে পড়বা, মানে স্লাইডে যেভাবে আছে ঠিক সেভাবেই, একটু মিসম্যাচ যেন না হয় আর কি। তারপর আসে হচ্ছে আমাদের সেগমেন্ট 5 টোটালি পুরোটাই চিত্রটা কথা বলছেন একটু যদি একটু দেখাই দিতেন। বুঝি না কথা। সেগমেন্ট 4 এর কোন চিত্রটা? সেগমেন্ট 4-এ জি স্যার। কোন জিনিসটা? আচ্ছা কোন চিত্রটা বলছেন যে লাগবে ওটা একটু যদি দেখা আচ্ছা আচ্ছা, দিতেন। এটা কোন ডায়াগ্রাম হচ্ছে যেমন জি স্যার। ডেইজি চেইন, এটা আমি লাগবে বলছিলাম ফার্স্টে, এটা এখন দরকার নেই, এটা টোটালি তো বাদ দিয়ে দিয়েছি। সো আমি আর ডায়াগ্রামটা দিব না এটা বলছি আর কি। আর ডায়াগ্রামের মধ্যে তোমার ধরো এই যে এখানের মধ্যে কিছু ডায়াগ্রাম দিয়ে পড়াইছিলাম আমি, রেকর্ডটা দেখলেই বুঝবা যে তোমার ইন্টারাপ্ট কীভাবে জেনারেট হয় মানে বেসিক্যালি, অর্থাৎ ইন্টারাপ্টের পুরো সাইকেলটা বোঝানো হয়েছিল আর কি ওই ইন্টারাপ্ট হ্যান্ডেলিং ইন 8086 এখানের মধ্যে। সো এটা হচ্ছে একটু লাগবে, এটা আসবে পরীক্ষাতে, এবং আসলে ভালো নাম্বারে আসবে, 4, 3, 5 এরকম নাম্বারের জন্য আসবে, ওইটা বললাম আর কি। তো ডায়াগ্রামগুলো যেন ভুল না হয়। তারপর আসা হচ্ছে আমাদের সেগমেন্ট 5-এর মধ্যে, সেগমেন্ট 5-এ হচ্ছে বেসিক্যালি আমাদের সেম অ্যাগেইন যেগুলো রেড মার্ক টোটালি বাদ লাগবে না, আর বাকিগুলো হচ্ছে পুরাটাই হচ্ছে একদম থিওরিটিক্যাল পড়াশোনা, যে মাল্টিটাস্কিং কী বুঝায়, তারপর ইন্টেলের জেনারেশনের ওভারভিউগুলো, এখানে এটার স্পিড দেওয়া আছে, কোন সালে যে লঞ্চ করছে, কতটুকু মেমোরি, এসব হাবিজাবি জিনিসগুলো এগুলো তোমার একদম শুরুর দিকে পড়ছিলা, ওইগুলা যেগুলো আবার এখানের মধ্যে আনছে একটু এখানের মধ্যে দেখবে এটাই। তারপর সেগমেন্ট 6 তো আজকে পড়ালাম, যেগুলা রেড মার্ক টোটালি বাদ এগুলো আমি দেখাইও নি আজকে, এইরকম টাইপের। তারপর আসা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, খুবই ইম্পর্টেন্ট, এখানে লেখাই আছে, এটার থেকে মানে মিনিমাম এক সেট
থেকে বেশিও থাকতে পারে কোয়েশ্চেন, ডিপেন্ড করে আসলে। এগেইন রেড মার্ক দরকার নেই, তবে এখানে প্রোগ্রাম যেগুলো আছে প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, প্রোগ্রাম 5 এই প্রোগ্রামগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু ঠাটা মুখস্থ করে ফেলিও, কারণ আসলে এগুলো হুবহু এটাই তুলে দিবে একদম, ঠিক আছে পরীক্ষাতে। সো 2 আর প্রোগ্রাম 2 আর 4গুলো লাগবে না, কারণ এগুলো বড় টাইপের, ওইটা দরকার নেই। তারপর 7 সেগমেন্ট ইন্টারফেসিংয়ের জন্য সেম ওই যে আমাদের যে ল্যাবের যে এক্সপেরিমেন্টটা করছিলাম ওইটার ক্লাসটাও দেখতে পারো, অথবা আমি পড়েছিলাম এখানেও দেখতে পারো, এনাফ। তারপরে তোমার ডিসি মোটর, এখান থেকে 7 সেগমেন্ট আসার সম্ভাবনা বেশি, ডিসি মোটরটা চান্সেস কম, তবে রেড মার্ক যেহেতু করে নেই আসতে পারে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা 7 সেগমেন্ট দেওয়ার, কারণ 7 সেগমেন্ট তোমরা ল্যাবেও করছো, এখানে অনেকভাবে কোয়েশ্চেন ঘুরানোও যায়, সো ইম্পর্টেন্ট আর কি এটা। স্যার আসসালামু আলাইকুম স্যার, 7 সেগমেন্টে যখন মানে ওটার ভ্যালু 0 হয় তখন এর ভ্যালুটা কি হয় অন বা অফ এর ক্ষেত্রে? অনুভবের ক্ষেত্রে এটা তোমার কনফিগারেশনটা দেখতে হবে, এটা তোমার কি যখন কমন, অন হয় তখন এটার ভ্যালু কি মানে 0 হয় 1 এটা হয়? ডিপেন্ড করে, এটা তোমার ধরো তুমি কি কমন অ্যানোড কনফিগারেশন করতেছো নাকি কমন ক্যাথোড কনফিগারেশন করতেছো। কমন ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি তোমার কমন ক্যাথোড মানে হচ্ছে তোমার যখন তুমি ক্যাথোডের টার্মিনালগুলোকে তুমি যখন কমন করে দিবা আর কি, কমন ক্যাথোডের ক্ষেত্রে যখন তুমি 1 দিবা তখন এলইডিগুলো জ্বলবে, অর্থাৎ লজিক 1 আসলে জ্বলবে, লজিক 0 আসলে জ্বলবে না এরকম। আর তোমার কমন অ্যানোড যেটা আছে, কমন অ্যানোডের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আমার যখন 0 আসবে ক্যাথোডে তখনই আমার বেসিক্যালি এটা জ্বলবে আর কি, অর্থাৎ তোমার অ্যানোডের ক্ষেত্রে 0 আসলে জ্বলবে, ক্যাথোডের ক্ষেত্রে 1 আসলে জ্বলবে, এটা ওকে। তারপর হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেম, সবচেয়ে লাস্ট সিগন্যালটা এখানে আমাদের তোমার ওই যে ডিএফজি সিডিএফজি যেগুলো ছিল, ওই যে ডেটা ফ্লো গ্রাফ, এগুলো দরকার, এগুলো বাদ দিয়েছে, আর এলিভেটর এক্সপ্রেসটা বাদ দিয়েছে। এর বাইরে পুরা স্লাইডটাই ইম্পর্টেন্ট, এবং স্লাইড থেকে কোয়েশ্চেন আসলে এফএসএম এর যে মডেলিংয়ের যে ইয়াগুলো ছিল, ওই যে তোমার এক্সাম্পলগুলো ছিল, ওইটা হুবহু আসবে, সিট বেল্টের, ভেন্ডিং মেশিনের, সেগুলো হুবহু আসবে, এগুলো একটু জাস্ট পরে নিজের ভাষায় লিখে দিলে চলবে, এগুলো মুখস্থ করার দরকার নেই। কখন কি হয়, অর্থাৎ স্টেটগুলো কখন কোথেকে কী চেঞ্জ হয়, এই জিনিসগুলো একটু ভালোভাবে এক্সপ্রেস করে দিতে পারলে ফুল মার্ক পেয়ে যাবে আর কি। তো এইগুলাই মোটামুটি পড়াশোনা তোমাদের স্লাইডের। কারো কোনো কোশ্চেন আছে এখানে আপাতত? না স্যার। তো এগুলো আমি দিয়ে দিব সব কিছু, আরও যেই লিঙ্কগুলো লাগে অর্থাৎ তোমার ইউটিউবে যে টিউটোরিয়ালের লিঙ্ক বা যেগুলো ছিল ওগুলোও আমি গুছাই দিয়ে দেবো আজকে বিকালের মধ্যে। জি স্যার, ওই ক্লাসের ড্রাইভের লিঙ্কগুলো কি দিন স্যার? ক্লাসের ড্রাইভিং লিঙ্ক গ্রুপে পিন করা আছে, গ্রুপে দেখিও, তাও আমি আবার দিব, সমস্যা নেই। তো এগুলো আজকে গুছাই দিব আর কি, তো গুছাই দেবো, তোমরা পড়ো ভালো মতো, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ডিসকাস করতে পারো। এটা মাইক্রোবসে পরীক্ষা কবে? মাইক্রোবাসের পরীক্ষা হচ্ছে স্যার 26 তারিখ স্যার। 26 স্যার তারিখ 26 তারিখ। বন্ধ আছে আগে? 26 তারিখ শনিবার। জি স্যার। বন্ধ হ্যাঁ থাকে? স্যার বন্ধ আছে। স্লাইড তো অনেক মানে অনেক বিশাল টপিক, বন্ধ আছে স্যার। তাহলে ঠিক আছে, তাহলে ভালো মতো পড়ো, ভালো মতো পড়ে পড়তে পারবা। স্যার বন্ধ আছে, যথেষ্ট বন্ধ। আপাতত ক্লাস রেকর্ডিংগুলো আছে, ওগুলো দেখে নিও তবে, মানে আমি যেভাবে পড়ে সেভাবে পড়ে গেলে আশা করি পারবা, এত কঠিন না। আর কোশ্চেন মোটামুটি ইজি করবে, তোমার স্লাইড থেকেই দিবে, অর্থাৎ মিডে যেরকম কোশ্চেন করছে ওইরকম। তবে এবার আমি কোশ্চেন করে দেখে মানে বলতে পারতেছি না যে আসলে কী কী আসতে পারে না আসতে পারে এগুলো। তবে এই যে আমাকে বলা হলো যে তোমার এই টপিকগুলো বাদ দিতে, এগুলো বাদ দিলে হবে, আর বাকিগুলো তোমরা নিজেদের মতো করে মানে যেভাবে কোশ্চেন আসবে ওইভাবে করে মানে এগুলাকে হ্যান্ডেল করবে আর কি। নাম্বার বাড়াই দিয়ে স্যার এবার। নাম্বার আছে, ঠিক আছে, ওকে। আপাতত স্যার যারা সিটি দেয় না অ্যাসাইনমেন্ট দিচ্ছে তাদের কি স্যার মার্কগুলো অ্যাড করছেন? অ্যাসাইনমেন্টে তো সবাই এখনো মানে সাবমিট করে না, মনে এখনো বাকি আছে মনে অনেকে। স্যার যারা সিটি স্যার দেয় না এক্সামের তাদেরকে দিন দিয়ে অ্যাসাইনমেন্ট দিই দিতে একবারে। বলছিলেন না স্যার? আমার সমস্যা নেই, তোমরা দিতে পারো, বাট অনেকে এখনো দেখি সাবমিট করে নাই, সো যার জন্য আমি ফুল সিটি মার্কও দিতে পারতেছি না। কারণ অনেকে আছে যারা ধরো সিটি দাও নাই, ওদের মধ্যে কয়েকজন মেবি এখনো সাবমিট করে নাই সম্ভবত। যারা করছো তো করছো, বাট অনেকে আসো দেখি মানে করো নাই আর কি, তো ওইটার জন্য আমি সিটি মার্কটা দিচ্ছি না। যদি ধরো আমি আরেকদিন 2 দিন দেখবো, যদি না দেই কেউ মানে নতুন করে কেউ যদি না দেয়, তাহলে আমি যাদেরগুলো পাইছি ওদেরগুলোতে আমি সিটির মার্ক রেডি করে সাবমিট করে দিব আর কি ইয়াতে। স্যার আমাদেরকে সিটির মার্কটা একটু দেখায় না? অবশ্যই দিয়ে দিব, এটা আমি দিয়ে দিব। আর 2-1 দিন দেখবো, তো দেখি নতুন কেউ ইয়া করে কিনা, সাবমিট করে কিনা অ্যাসাইনমেন্ট, যদি না করে আমি দিয়ে দিব, 2-1 দিনের মধ্যে দিব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কারো? না থাকলে এখানে শেষ করি, তাহলে আমাদের প্রিপারেশনের টাইম যাচ্ছে। ওকে স্যার। ওকে, তাহলে ঠিক আছে, ভালো মতো পড়িও, কারো কোনো সমস্যা থাকলে আমাকে টেক্সটে জিজ্ঞেস করতে পারো আর কি। ওকে, তাহলে বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।